তো আগের দিন আমরা উদ্ভিদের বিভিন্ন পুষ্টি উপাদান নিয়ে পড়ছিলাম, ম্যাক্রোমৌল আর মাইক্রোমৌল নিয়ে পড়ছিলাম। তো এগুলা না থাকায় বা এগুলা যদি বডিতে কখনো উদ্ভিদের বডিতে এগুলার ঘাটতি দেখা যায়, তখন বাইরে কিছু অভাবজনিত লক্ষণ প্রকাশ পায়। মানে এগুলার ডেফিসিয়েন্সি, এইগুলার কারণে কিছু ডেফিসিয়েন্সি সিমটম প্রকাশ পায়, এগুলাকেই অভাবজনিত লক্ষণ বা ডেফিসিয়েন্সি সিমটম বলে। তো এই সংজ্ঞা মাঝে মাঝে ক নাম্বারে আসে যে অভাবজনিত লক্ষণ কাকে বলে বা ডেফিসিয়েন্সি সিমটমস কাকে বলে। তো এখন আমরা ওই কিছু এরকম, ওয়ালাইকুম আসসালাম, কিছু এরকম অভাবজনিত লক্ষণ দেখব। এবারও আমরা বুঝে মনে রাখার চেষ্টা করব, যদি অনেকগুলো একই টাইপের। আচ্ছা, তো প্রথমেই আসি, নাইট্রোজেন অনেক গুরুত্বপূর্ণ একটা উপাদান। তো নাইট্রোজেনের ঘাটতি দেখা দিলে কি কি প্রবলেম হয়, তো আমরা ওগুলার সাথে একটু মিলায় মিলায় পড়ার চেষ্টা করি। যে আমরা দেখছিলাম যে নাইট্রোজেনটা ক্লোরোফিলের একটা গুরুত্বপূর্ণ উপাদান ছিল। ক্লোরোফিল তৈরিতে নাইট্রোজেনের ভূমিকা ছিল। তো যে যদি ক্লোরোফিল না থাকে, তো নাইট্রোজেনের আই আই মিন তখন উদ্ভিদের পাতার রং সবুজ না হয়ে ফ্যাকাশে হয়ে যাবে, একটু হলুদ হয়ে যাবে। তো তখন ওই ঘটনাটাকে ক্লোরোসিস বলে। এটা আরো কয়েকটা কারণে হইতে পারে, সেগুলো আমরা সামনে দেখব। কারণ আমরা দেখছিলাম ক্লোরোফিল তৈরিতে অনেক মৌলের ভূমিকা আছে। তো এই ক্লোরোসিসটা আরো কি কি কারণে হইতে পারে, এই ক্লোরোসিস আরো কি কি কারণে হইতে পারে সেগুলো একটু লিখে রাখি। আমরা দেখছিলাম মেইনলি নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে আয়রন, এরকম এইগুলা ছিল ক্লোরোফিলের উপাদান। তারপরে এইখানে বিক্রিয়ার প্রভাবক হিসেবে ওই ম্যাঙ্গানিজ, তারপর হচ্ছে জিঙ্ক, এরাও কাজ করে। কখনো কখনো পটাশিয়ামেরও কিছু ভূমিকা থাকে। তো মোটামুটি এগুলো মৌল কোনো না কোনোভাবে ক্লোরোফিল তৈরিতে ইন্টার রিলেটেড। তো এই কারণে এদের ঘাটতি হইলে ক্লোরোসিসটা প্রকাশ পায়। তো ক্লোরোসিস হচ্ছে পাতার রং আস্তে আস্তে হলুদ হয়ে যাবে। তবে এক এক ক্ষেত্রে এক এক পর্ষণ থেকে হলুদ হওয়া শুরু হবে। আচ্ছা, তো এখন আরেকটু এটার সাথে মিলে ম্যাচ করে বলি যদি, যে ক্লোরোফিল ঠিকঠাক মতো তৈরি হচ্ছে না, এর মানে কি? পাতার মধ্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হচ্ছে। আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়া মানে খাদ্য তৈরি ব্যাহত হচ্ছে। তার মানে খাদ্য তৈরি যেহেতু ব্যাহত হচ্ছে, তার মানে তার আহ, পর্যাপ্ত যে শক্তি উৎপাদন, মানে শ্বসন প্রক্রিয়া, যেখানে খাদ্যবস্তু ভেঙে এটিপি তৈরি হবে, তো শক্তি উৎপাদনের জন্য পর্যাপ্ত পরিমাণ খাদ্য নাই। তো শক্তি ছাড়া একটা কোষের কোষ বিভাজন চলবে না। তো কোষ বিভাজন না হলে আবার বৃদ্ধি হবে না। তার মানে এখানে এটার অভাব হলে কোষ বিভাজন হ্রাস পাবে। কোষ বিভাজন, হ্যাঁ ভাইয়া, কিছু বলবি? আচ্ছা ঠিক আছে, অনেক আস্তে আস্তে বলবো, ঠিক আছে। আবার একটু রিপিট করতেছি, আবার একটু আচ্ছা আচ্ছা, আমি আবার রিপিট করতেছি। আমি বলছি যে ক্লোরোফিল যদি তৈরি না হয় ঠিক মতো, তাহলে সালোক সংশ্লেষণ হবে না। সালোক সংশ্লেষণে খাদ্য তৈরি হইতো, আর ওই খাদ্য ভেঙে শক্তি উৎপাদন হইতো। সেই শক্তি বা এটিপি ইউজ করে উদ্ভিদে নানা রকম ক্রিয়া বিক্রিয়া চলতো। তো উদ্ভিদে যখন কোষ বিভাজন ঘটতে যায়, তখন শক্তির দরকার হয়। সেই শক্তিগুলো ওই শ্বসনের মাধ্যমে তৈরি এটিপি থেকেই দরকার, মানে আর কি ব্যবহার হচ্ছে। তো যখন ক্লোরোসিস হচ্ছে, ক্লোরোফিল ঠিক মতো উৎপন্ন হচ্ছে না, তখন খাদ্য ঠিক মতো উৎপন্ন হবে না, শ্বসনের মাধ্যমে শক্তিটাও পাওয়া যাচ্ছে না। তো তখন কোষ বিভাজনের আহ, পরিমাণটা হ্রাস পেয়ে যাবে, কোষ বিভাজন হ্রাস পাবে। তো এর ফলে যেটা হবে, কোষ বিভাজন যেহেতু হচ্ছে না, তার মানে এর বৃদ্ধিও হ্রাস পাবে। তো বৃদ্ধিও হ্রাস পাচ্ছে। ওকে, সবাই এইটুক লেখ। কারো কোনো প্রবলেম থাকলে আবার বলিস। এখানে পটাশিয়ামটাও লিখে রাখতে পারিস। পটাশিয়ামও কারণেও দেখা যায় ক্লোরোসিস দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, একটু একটা কথা বল, জোরে বল, সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা ওকে, আমরা লিভ নিয়ে জয়েন দিচ্ছি, এন্ড দিচ্ছি, তারপরে আবার জয়েন কর। আচ্ছা শোন, তাহলে তার পরেরটা হচ্ছে ফসফরাস। বুঝি না। আসছে তো মনে হচ্ছে। হ্যাঁ, স্ক্রিন রেকর্ডার অন করছি, সবাই আসছে না?
এসে যাওয়ার কথা, কারণ আমি প্রায় 16 জন না 17 জন দেখলাম। আচ্ছা, তো ফসফরাস এইটা আমরা দেখছিলাম যে এটিপি, আই মিন অ্যাডেনোসিন ট্রাইফসফেট, সেখানে ফসফরাস একটা গুরুত্বপূর্ণ উপাদান ছিল। তার মানে এইটায় ফসফরাস যদি ঠিকঠাক মতো না উদ্ভিদের বডিতে পর্যাপ্ত পরিমাণে না থাকে, তো তখন আবার ওই এটিপি উৎপাদন ব্যাহত হচ্ছে ওই একইভাবেই। তাইলে এই ক্ষেত্রেও উদ্ভিদের ওই শক্তি ঘাটতি হবে, আই মিন উদ্ভিদের কোষ বিভাজন এই ক্ষেত্রেও হ্রাস পাবে, বৃদ্ধি বন্ধ হয়ে যেতে পারে, উদ্ভিদের বৃদ্ধি বন্ধ হয়ে যেতে পারে। তাহলে প্রথমে হচ্ছে বৃদ্ধি বন্ধ হয়ে যায়, তার মানে মোটামুটি তার সব টাইপের যে প্রক্রিয়া সেগুলা বন্ধ হয়ে যাবে। এই কারণে ওই বৃদ্ধি যখন বন্ধ হয়ে যাবে, তখন পাতা ফুল ফল এগুলা ঝরে যাবে, পাতা ফুল ফল ঝরে যায়। এবার যেহেতু বৃদ্ধি বন্ধ হয়ে গেছে, তার মানে উদ্ভিদটা খাটো আকৃতির হবে, উদ্ভিদ খর্বাকার হয়। খর্বাকার হয়। এখন এটা লক্ষণটা আমরা কিভাবে বুঝবো যে ফসফরাসের ঘাটতি হয়েছে কিনা? যদিও এইটা যতদিনে লক্ষণ প্রকাশ পায় ততদিনে উদ্ভিদের আহ, প্রায় শেষ অবস্থায় চলে আসে। আই মিন লক্ষণ প্রকাশ পাওয়ার পরে আমরা যদি মাটিতে ফসফেট সার দেই, তাতে বিশেষ একটা উপকার আসে না। তো এই জন্য আই মিন এই ক্ষেত্রে যেটা দেখে বোঝা যাবে সেটা হচ্ছে পাতার মধ্যে মৃত অঞ্চল সৃষ্টি হবে, মানে কিছু মরে যাওয়া অংশ আসবে পাতায়, সেগুলো হচ্ছে বেগুনি কালার হয়ে যাবে। তো পাতা বেগুনি বর্ণ ধারণ করে, পাতা বেগুনি বর্ণ ধারণ করে, বর্ণ ধারণ করে, পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হয় আর কি, পাতায় মৃত অঞ্চল সৃষ্টি। হ্যাঁ হ্যাঁ, দুইটাই লিখবি, সমস্যা নাই তো, সবগুলা পয়েন্ট একসাথে থাকলে। এটা কি ভুল ছিল? ভুল ছিল। পাতায় মৃত অঞ্চল সৃষ্টি, তোরা এরকম কেন বুঝি না তো। আচ্ছা, আচ্ছা শোন, সবার লেখা হয়েছে একটু? হ্যাঁ ভাইয়া বল। আচ্ছা আচ্ছা, মুছি নাই, লেখ। এই উষা এরকম বিড়বিড় করে কি বলিস বুঝি না তো, একটু জোরে বলা যায় না? মাইশাকে ডাক দিতে হবে আমার? এই মাইশা, তোরে ডাকে উষা। ওকে, তাইলে এবার পরেরটায় যাচ্ছি। আমি মুছবো ইয়ে, মুছলাম। ওকে, এরপরে হচ্ছে পটাশিয়াম। তো আগেই বলে আসছিলাম যে পটাশিয়ামটাও ক্লোরোফিল তৈরিতে যোগাযোগ এর ভূমিকা আছে। তো এই পটাশিয়াম যে ক্লোরোফিল তৈরিতে যে ভূমিকা রাখতেছে, এই কারণে পটাশিয়ামের অভাব হলে এর ক্ষেত্রেও ক্লোরোসিস হবে, ক্লোরোসিস। তো এই ক্ষেত্রে মানে উদ্ভিদের পাতা হলুদ হয়ে যাবে, তবে আগে কোথা থেকে হবে? পাতার শীর্ষ আর কিনার আগে হলুদ হবে আর কি, পাতার শীর্ষ আর কিনার। আচ্ছা, পাতার শীর্ষ কোনটা জানিস তো নাকি? নিচের ক্লাসগুলোতে পাতার গঠনে মনে হয় পড়ছিলি, কিনারা আগে হলুদ হয়। একটা পাতার
এটা যদি একটা পাতা হয়, এই পাতার এই অংশটাকে বলে অ্যাপেক্স, চূড়া। এটা হচ্ছে শীর্ষ বা অ্যাপেক্স বলে। ওকে, আবার পাতার শিরার মধ্যবর্তী স্থানগুলা, এই যে শিরার যে মধ্যবর্তী স্থান, এগুলাতেও হলুদ হইতে থাকে। আচ্ছা, যা হোক, সোজা কথা হচ্ছে পাতা হলুদ হবে। আচ্ছা, আর কিছু এই যে কিনারা যে হলুদ হয়, এটা আস্তে আস্তে বাদামি বর্ণ হয়ে যাইতে পারে এবং আস্তে আস্তে পাতা কুঁচকে যাবে। তো এটাও লিখে দিই, অ্যাড করে দিই। পাতা বাদামি বর্ণ ধারণ করে, এবং কুঁকড়ে যায়। কুঁকড়ে যায়। ওকে, এই ক্ষেত্রেও যেহেতু এই যে ক্লোরোফিল ঠিকঠাক মতো উৎপন্ন হচ্ছে না, তার মানে ওই সেম ব্যাপারটা এখানেও ঘটবে, যে বৃদ্ধি কমে যাবে। আই মিন কোষ বিভাজন যেহেতু হ্রাস পাবে, তার মানে এইখানেও বৃদ্ধি কমে যাবে। এটাকে আমি উপরে অ্যাড করতেছি, বৃদ্ধি হ্রাস পায়, আই মিন বৃদ্ধি কমে যায়, বৃদ্ধি হ্রাস পায়। আর এই বৃদ্ধি হ্রাস পাওয়া মানে বাকি সব কাজকর্ম বাধাগ্রস্ত হওয়া, তার মানে ওই মুকুলগুলো আস্তে আস্তে মরে যাবে। ওই পাতার শীর্ষ শীর্ষ তো আগেই বলছি যে হলুদ হয়ে যায়। শীর্ষ পার্শ্ব মুকুল মানে আই মিন উদ্ভিদ যখন বৃদ্ধি পায় একদম উপরের দিকে কুঁড়ির মতো থাকে, আর পাশ দিয়েও কিছু কুঁড়ির মতো বের হয়, তো ওগুলাকে শীর্ষ আর পার্শ্ব মুকুল বলে। এবং শীর্ষ ও পার্শ্ব মুকুল, পার্শ্ব মুকুল মরে যায়। কিরে নিহাত, চিৎকার করিস কেন? কি হয়েছে? আমাকে ডাকতেছিস? আমি শুধু আ আ শুনতেছি, কিন্তু অন্য কি যে বলতেছিস সেটা শুনতেছি না। এই আমার মাইক থেকে আজ আসতেছে সবারই। আর তুই খালি তোর এত ঝামেলা, ভাল লাগে না আমার। আমি আচ্ছা, কোনো সমস্যা নাই, তুই চুপচাপ থাক। ওকে, এই মুছবো নাকি? ওকে, মুছলাম। এই ইয়ে আসছিস, নাবিহা আসছিস নাকি? আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, এবার শোন, তো এই ক্যালসিয়ামের ঘাটতি হলে কি প্রবলেম হয় সেগুলো একটু বলি। তার আগে একটা জিনিস বুঝাই নিচ্ছি, সেটা হচ্ছে সাইটোসল কি জিনিস। সাইটোসল, আমরা সাইটোপ্লাজম পড়ছি। সাইটোপ্লাজম কি ছিল? সাইটোপ্লাজম হচ্ছে কোষ, এই যে প্লাজমা মেমব্রেন, এটার ভিতরে নিউক্লিয়াস বাদে বাকি যে তরলটা থাকে, যার মধ্যে মাইটোকন্ড্রিয়া মানে নিউক্লিয়াস বাদ দিয়ে বাকি যে লিকুইড পোর্শনটা থাকে, যার মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে, তারপর ক্লোরোপ্লাস্ট আছে, আই মিন সব টাইপের রাইবোজোম আছে, এরকম যত অঙ্গাণু আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলা সবগুলাকে একসাথে নিয়ে আমরা বলছিলাম ওটা হচ্ছে সাইটোপ্লাজম। আই মিন নিউক্লিয়াস বাদ দিয়ে তরল প্লাস এই অঙ্গাণু সবগুলা নিয়ে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। এই পুরাটা এখন সাইটোপ্লাজম, আই মিন এই মেমব্রেনের ভিতরে যা আছে এই পুরাটা সহ, মেমব্রেন বাদ দিয়ে কিন্তু
এই পুরাটা এখন সাইটোপ্লাজম। এখন এই সাইটোপ্লাজম থেকে, তার মানে নিউক্লিয়াস বাদ দিয়ে বাকি পর্দা দিয়ে ঘেরা বাকি পুরো অংশটা সাইটোপ্লাজম। এখন এই সাইটোপ্লাজম থেকে যদি আমি এই অঙ্গাণুগুলা বাদ দিয়ে দিই, সাইটোপ্লাজম থেকে এই অঙ্গাণুগুলা বাদ দিয়ে দিই, সব অঙ্গাণু বাদ দিয়ে যে লিকুইড পোরশনটুকু শুধু থাকবে, যে তরল অংশটা থেকে যাবে, এইটা হচ্ছে সাইটোসল। তাহলে আগেরটা ছিল সাইটোপ্লাজম, এবার ওই অঙ্গাণুগুলা বাদ দিয়ে বাকি যে লিকুইড পোরশনটা থাকবে সেটা হচ্ছে সাইটোসল। সবাই এটুক বুঝছিস কিনা? ভাই বুঝছিস? সাইটোপ্লাজম ছিল নিউক্লিয়াস বাদ দিয়ে বাকি পুরা পোরশন, ওই অঙ্গাণুগুলা সহ। আর ওই অঙ্গাণুগুলা যে তরলের মধ্যে ছড়ানো আছে, ওই অঙ্গাণুগুলোকে সরাই নিলে যে তরলটা থাকে ওটা হচ্ছে সাইটোসল। তো এই সাইটোসলের মধ্যে বিভিন্ন টাইপের আয়ন দ্রবীভূত থাকতে পারে, কারণ এখানে পানির পোরশন বেশি। তো এখানে ক্যালসিয়াম আয়নও থাকে, বিভিন্ন আয়ন থাকে। তো এই ক্যালসিয়াম, এই আয়নটা নরমালি মাইটোকন্ড্রিয়া আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ ক্রিয়াগুলা স্বাভাবিক রাখে। এই ক্যালসিয়াম আয়ন মাইটোকন্ড্রিয়া আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্রিয়াগুলা স্বাভাবিক রাখে, মানে ওরা ঠিকঠাক মতো কাজ করতে পারে। এখন মাইটোকন্ড্রিয়া কি করতো? মাইটোকন্ড্রিয়ার কাজ ছিল শক্তি উৎপন্ন করা, এটিপি, ওই যে কেক্স, এটিপি তৈরি করা। তো এটিপি তৈরির প্রক্রিয়াটাকে আমরা বলতাম ফসফোরাইলেশন। আর যখন সেটা ওই যে আমরা দেখছিলাম ইলেকট্রন প্রবাহ তন্ত্রের মাধ্যমে অক্সিজেনের উপস্থিতিতে যখন এটা হইতো সবাত শোষণের মধ্যে, তখন সেটাকে আমরা অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলতাম। তার মানে ও যেহেতু মাইটোকন্ড্রিয়ার কাজে ভূমিকা রাখে, তার মানে ওই এটিপি তৈরির ভূমিকা, সেই অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়ায় যে মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করতো, সেই প্রক্রিয়ায় ক্যালসিয়ামের ভূমিকা আছে। একই সাথে সে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজে ভূমিকা রাখে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করতো মনে আছে কিনা? আমরা দেখছিলাম এরকম যে রাইবোজোম ইয়া করতো, প্রোটিন তৈরি করতো, একটা চেইন তৈরি করতো। সেটা কিসের উপরে করতো? সেটা ওই রাইবোজোমটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে সেই প্রোটিন চেইনটা তৈরি হয়েছিল। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরেই সেই প্রোটিন চেনটা তৈরি হয়েছিল। তারপর সেই প্রোটিন চেনটা চলে যেত গোলগি বডিতে, আমরা কয়েকবার দেখছিলাম এই ভিডিওটা। তার মানে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা হচ্ছে এটিপি তৈরিতে, আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা, বা এটাকে প্রোটিন ট্রাফিকিংও বলে। এই দুইটা কাজ ব্যাহত হবে যদি সাইটোসলে বা কোষের মধ্যে ক্যালসিয়াম আয়নের পরিমাণ কমে যায় বা ঘাটতি দেখা যায়। তাহলে দুইটা প্রবলেম দেখা দিবে। একটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, প্রক্রিয়া ব্যাহত হয়, যেটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে, হ্যাঁ, প্রক্রিয়া ব্যাহত হয়। আমি এটাকে ব্র্যাকেটে পাশে মাইটোকন্ড্রিয়া লিখে রাখলাম, মাইটোকন্ড্রিয়ায়। আর সেকেন্ড পোরশনটা হচ্ছে সেই প্রোটিনের চেইন তৈরিটা, সেটা ঝামেলা হবে। আই মিন এটাকে প্রোটিন সংশ্লেষণ বা প্রোটিন ট্রাফিকিং ব্যাহত হয়। এটা কোথায় ঘটতেছে? এটা ঘটতেছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এখন প্রোটিন কি করে? দেহ গঠনে বেশি বেশি ভূমিকা রাখে। তাহলে প্রোটিন যেহেতু ঠিকঠাক উৎপাদন হচ্ছে না, তাহলে উদ্ভিদের বডিটা ঠিকঠাক মতো গঠিত হবে না। তার মানে উদ্ভিদের কাণ্ডটা শুকিয়ে যাবে। এখন কাণ্ড শুকিয়ে যায়, উদ্ভিদের কাণ্ড শুকিয়ে যায়। এই একটার সাথে আরেকটা একটু ম্যাচ করে পড়লে মনে থাকবে। কাণ্ড শুকিয়ে যায়, আর কাণ্ড যদি শুকিয়ে যায়, একটা উদ্ভিদ তার ভারটা ঠিক মতো নিতে পারবে না। তার মানে উদ্ভিদটা একটু ঝুঁকে যাবে, নেতিয়ে পড়বে, উদ্ভিদ নেতিয়ে পড়বে। এবং উদ্ভিদ নেতিয়ে পড়ে। কেউ না বুঝলে বলিস, আবার বিরক্ত লাগলেও বলিস, ব্রেক দেব। অবশ্য আমি আসতেই পড়াচ্ছি।
তার মানে একই সাথে তাহলে ক্যালসিয়ামের অভাব হইলে যেহেতু এটিপি উৎপাদন ব্যাহত হবে, তো একই সাথে আর বাকি ব্যাপারগুলাও আই মিন বিভিন্ন অংশ মরে যাওয়া শুরু করবে, শক্তি যেহেতু ঠিকঠাক মতো উৎপন্ন হবে না। তো এইখানে কি কি আছে যে আহ, বর্ধনশীল অংশগুলো মানে বৃদ্ধিটা ওইখানে হ্রাস পাবে, আর পাতার কিনার বরাবর অঞ্চলগুলা একই সাথে মারা যাবে। তো এইটাকে এইখানে লিখে দিচ্ছি। আচ্ছা, এই নিহার এত প্রবলেম করে। আচ্ছা ঠিক আছে। নিহা তুই ছাড়া আর কেউ তো বলে না। আচ্ছা, এটা হচ্ছে উদ্ভিদের যে বর্ধনশীল অংশ, আই মিন যেগুলা দ্রুত বাড়ে এরকম বর্ধনশীল শীর্ষ, আর পাতার কিনারা, পাতার কিনারা মৃত অঞ্চল মরে যায়। লেখা হইলে বলিস। অর্চি বুঝতেছিস ভাই? ওকে, লাবিবা বুঝতেছিস? লাবিবা আছে রে? এই তাসিন, তাসিন বুঝতেছিস? ওকে গুড। তোর বাসার সবাই ভালো আছে তাসিন? আছে আলহামদুলিল্লাহ। ওকে, এবার তারপরেরটাই যেটা সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। অলরেডি আমরা পড়ে আসছি যে ম্যাগনেসিয়াম ক্লোরোফিলের অন্যতম উপাদান। তো চোখ বন্ধ করেই বলে দেওয়া যায় এটার ঘাটতি হইলে ক্লোরোসিস হবে। আর নর্মাল ক্লোরোসিস হইলে যা যা হইতো তাই এখানে দেখা যাবে। তো ক্লোরোসিস হবে, তো ক্লোরোসিস হওয়া মানে কি, সেইখানে সালোক সংশ্লেষণ ঠিক মতো হইতো না। সো সালোক সংশ্লেষণের হার কমে যাবে। আর একই সাথে ওই পাতার রং হালকা ফ্যাকাশে হয়ে যাবে আর কি। তো এই ক্ষেত্রেও পাতার শিরাগুলার মধ্যবর্তী স্থানটা বেশি হলুদ হবে। পাতার মধ্যবর্তী স্থান, পাতার মধ্যবর্তী স্থান বেশি ক্লোরোসিস হয়। অহনা, রাতে ঘুমাইছিস কখন? আরে ঘুমাইতে পারস নাই? কি করছিস? আচ্ছা আচ্ছা, তোর মনে শান্তি নাই? না। হ্যাঁ ভাইয়া বল। হ্যাঁ ভাইয়া। ক্লোরোসিস, ক্লোরোসিস, এক নাম্বারটা ক্লোরোসিস। আমাকে কি করতে বললো? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা ওকে। আচ্ছা ওকে, তো এবার আয়রন, আয়রন অনেকখানি এটার সাথে মিলে যাবে,
কারণ আয়রনটা ক্লোরোফিল তৈরিতে ভূমিকা রাখতো। তাইলে তো এইটা ক্লোরোসিস হবে। এইখানেও ওই সালোক সংশ্লেষণের হার কমে যাবে। তো এই ক্ষেত্রে একই অবস্থা, মানে এই ক্লোরোসিস হইলে প্রত্যেকটারই মোটামুটি সেম জিনিস। এই ক্ষেত্রেও উদ্ভিদের বৃদ্ধি কম হবে, কাণ্ড দুর্বল হবে। তো এটা এখানে লিখে দিচ্ছি। আর এইখানেও পাতার এই মধ্যবর্তী স্থানগুলা, শিরার মধ্যবর্তী স্থানগুলাই বেশি হালকা হয় বা ক্লোরোসিস হয়। কখনো কখনো পুরা পাতাও বিবর্ণ হয়ে যাইতে পারে। তো এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করে দিচ্ছি, ওই এটা কিন্তু আগেরটার জন্য সত্য। মোটামুটি সবগুলাতেই, যেগুলাতে ক্লোরোসিস হয় সবগুলাতেই লক্ষণটা থাকবে যে কাণ্ডের বৃদ্ধি হ্রাস পাবে, কাণ্ড দুর্বল ও ছোট হচ্ছে আর কি। হ্যাঁ, এগুলাও থাকবে, যদিও বইয়ে এই পোর্শনটা লেখা নাই, কিন্তু ক্লোরোসিস হওয়া মানেই, হ্যাঁ, আই মিন ক্লোরোসিস হওয়া মানেই ক্লোরোফিল উৎপাদন হচ্ছে না। আর উৎপাদন না হওয়া মানে সালোক সংশ্লেষণ ঠিক মতো হচ্ছে না। তো সালোক সংশ্লেষণ না হইলে উদ্ভিদে পর্যাপ্ত পরিমাণ খাবারের ঘাটতি হইলে অবশ্যই বৃদ্ধি কমে যাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু ঝামেলা আছে, কিন্তু ঝামেলা আছে ইচ্ছা, কিন্তু ঝামেলা হচ্ছে যে ধর, হ্যাঁ এটা লেখ, সমস্যা নাই তো, লিখবি না কেন? আর এমনি নোট করার সময় তো সামনে বই নিবি, তখন যদি তোর মনে হয় যে এই এই লাইনটা বইয়ে নাই, তাহলে আমি দিব না, কারণ আবার অবজেক্টিভে তোর গোলমাল হইতে পারে, তো করতে পারিস, সমস্যা নাই। কিন্তু ক্লোরোসিস হওয়া মানেই ওই একই জিনিসগুলো সবগুলোর মধ্যে থাকবে। নোট না করে জাস্ট এভাবেও রাখতে পারিস, সমস্যা নাই, এটাই এনাফ যদি বুঝিস। আচ্ছা, আরে ভাই রে ভাই, তুই আমাকে তো পুরো একদম আর্মি ট্রেনিং দিচ্ছিস রে, আর্মি ট্রেনিং দিচ্ছিস তুই আমাকে। মানে এই ভার্সিটিতে, ভার্সিটিতে পুরা এতগুলা বছরে আমি এত র্যাগিং এর শিকার হই নাই, ও যতগুলা র্যাগ আমারে দিচ্ছে। আহ, এটা কি সাধনা ছিল? আমার তো এরকম সাধনা ছিল না। আমাকে ভার্সিটিতে বড় ভাইয়ারা, মানে শোন, ভার্সিটিতে যখনই এই যে ভাইয়ারা র্যাগিং বা এরকম এটার জন্য ডাকতো, আমি সুন্দর মসজিদে চলে যেতাম, মসজিদে গিয়ে নামাজ পড়তাম, তারপরে কাহিনী শেষ হইলে চলে আসতাম। তো কিছুই বলতে পারতো না, এই এমন একটা সেন্সিটিভ ব্যাপার, এখানে কিছু কিছু বলতে পারতো না। না ওটা তো ছোট হয়ে তো বড় ভাইরে অফার দেওয়া যায় না এরকম যে ভাই আপনারে খাওয়াই দেই, ভাইয়া উল্টা খাওয়াই দিবে, ওকে। আচ্ছা, কিন্তু ওই কাজটা করতাম আর কি। প্রায়ই তারা বলতো যে আজকে রুলস এর রেগুলেশন শেখানো হবে বা এরকম। না আলহামদুলিল্লাহ কখনো হয় না। একবার খালি এরকম হয়েছে, একবার মানে সেকেন্ড ইয়ারের ভাইয়ারা সবগুলাকে একদম ক্লাসে বসাইছে, বসায় তাদের রুমে রোল ধরে ধরে একটা একটা করে, তাদের রুমে, পাশের রুমে যাইতে হবে, রোল ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমি নর্মালি, আমার ব্যাপারটা হচ্ছে, আমার ব্যাপারটা ছিল পাশের রুমে, পাশের রুমে মানে উনাদের ক্লাসে। আমরা ফার্স্ট ইয়ার, ওনারা সেকেন্ড ইয়ার আর কি, সেকেন্ড ইয়ার, ইমিডিয়েট সেকেন্ড ইয়ার। তো আহ, মানে নর্মালি আমাদের এই আমাদের ইসের মধ্যে, ডিপার্টমেন্টের মধ্যে র্যাগিং এর সিস্টেমটা অত বেশি জোরালো না, মানে হলে মোটামুটি হয়, ডিপার্টমেন্টে ওরকম হয় না। তবু ভাইয়ারা তারা নাকি দেখছে যে আমরা একটু বেয়াদব হয়ে গেছি, এজন্য আমাদের ঠিক করার জন্য এরকম। তো নর্মালি আমি, কেউ ওই যে জোর করে সালাম আদায় করা, এই জিনিসটাকে আমি একদম পছন্দ করি না। যে কেন জোর করে আমাকে সালাম দিচ্ছ না কেন, এরকম ব্যাপারটা না। তো মানে সালামটা এরকম, আমি দিলে তুইও দিবি, ব্যাপারটা এরকম। তো এখন উনারা সেই দিন তাদের নাকি এটা লাগছে যে আমরা তাদের সালাম টালাম দেই না বা জিজ্ঞেস টিজ্ঞেস করি না, কথা বলতে যাই না। তো একটা একটা করে রোল ধরে ডাকতেছে। তো ক্লাস শেষ, তখন ক্লাস শেষ হওয়ার পরে কেউ আমরা বেরোইতে পারিনি। তো আমাকে যখন ডাকা হয়েছে, ৩-৪ জনকে একসাথে ডাকা হয়েছে। তো আমাকে ডাকার পর নর্মালি আমি ওই অ্যাজ ইউজুয়াল যে আমার মধ্যে ড্যাম কেয়ার ভাবটা, আমি নর্মাল ওই যে আমি সবসময় সরাসরি তাকায় এত কথা বলি না, অন্যদিকে তাকায় কথা বলতেছি। এটাও এক ভাই, তার পছন্দ হয় নাই, কিরে তুই অন্যদিকে তাকায় আছিস কেন? তো যা হোক, এরকম কিছু বলার পরে তারপরে বললো যে কি ভালো পারিস। তো আমি বললাম যে গান পারি আর কি। তো আমাকে গান গাইতে বলা হইলো। তো আমি গান গাইলাম, গান গাওয়ার সময় পকেটে হাত দিয়ে রাখছি। তো ওইটা নিয়েও আবার গান শেষে বলতিছে, কিরে তুই গান গাওয়ার সময় পকেটে হাত দিয়ে রাখছিলি কেন?
তুই মানে আর কি এই বলার পর যা হোক তারপরে বললো কি রে নামাজ টামাজ পড়িস? তো আমি বললাম যে হ্যাঁ ভাই নামাজ পড়ি। যা হোক এরকম বলার পরে বললো যে শোন মানে আর কি আহ আহ, অন্য কেউ হইলে মানে আর কি অন্য কেউ হইলে এই তোর এই পকেটে হাত রাখার জন্য আমি কিন্তু তার গায়ে হাত তুলতাম বা এরকম কিছু বললো। যা তো তারপরে যা হোক উনি আমারে ওরকম কিছু বলে নাই। ওই ভাইয়ার সাথেই পরে অনেক বেশি ক্লোজ সম্পর্ক হয়ে গেছে। কিন্তু ওই র্যাগিংটা হওয়ার পরে যে কাহিনীটা হয়েছিল, কিছু স্যার ওই জিনিসটা দেখছিল যে আমরা মানে ছেলেরা বা মেয়েরা আমরা ওই একজন একজন করে তাদের রুমে যাচ্ছে, বেরিয়ে আসতেছে, কেউ আবার অনেক বেশি ডিপ্রেসড হয়ে আসতেছে বা এরকম, এইটা স্যারের কানে গেছে, এক জুনিয়র স্যারের কানে গেছে। তিনি আবার এরকম মনে করছে, আচ্ছা যা হোক ওই সময় আবার ডিপার্টমেন্টের বাইরে কিছু বাইরের ছেলে পেলে সে দেখছে আর কি, যদিও ওই বাইরের ছেলে পেলে আমাদের ডিপার্টমেন্টে ঢোকে নাই, কিন্তু স্যার মনে করছে হয়তো বাইরের পোলাপান এসে ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের ভাইদের সাথে এই জুনিয়রদের র্যাগ দিচ্ছে। তো এরপরে যেটা হয়েছে এইটা নিয়ে পুরা ডিপার্টমেন্টে মিটিং বসে গেছে স্যারদের, যে এটা কেন হলো। আমাদের ক্লাসে এসে স্যাররা পুরা ইনভেস্টিগেশন শুরু। আমরা তো আবার ভয়ে বড় ভাইদের নাম বলতেছি না বা এরকম একটা অবস্থা। পরে উল্টা বড় ভাইয়া আপুরা এসে রুমে এসে পুরা হাত পা ধরার মতো অবস্থা যে এ, আমাদের ভুল হয়েছে বা আমরা এরকম কিছু করি নাই, আমরা এরকম। তো যা হোক এরপরে ওই র্যাগিং পুরাই বন্ধ হয়ে গেছে। ওকে, তো আমাকে এখন নিহা সেগুলা দিচ্ছে আর কি। আচ্ছা শোন, এই এবার তাইলে আমি পরের প্রশ্নে যাচ্ছি। আয়রন গেল, এবার হচ্ছে আচ্ছা যা হোক ওইটাতে আরো ভালো হয়েছিল বুঝছিস। আচ্ছা যা হোক, এবার আসি সালফার। তা আমার ওরকম বড় সড়ো কোনো র্যাক খাইতে হয়নি আলহামদুলিল্লাহ, আর আমি কখনো কাউরে দিই নাই। আচ্ছা এবার আসি সালফার। এটা বাকি গোলা থেকে একটু আলাদা। আহ, এইটার কেউ কিছু সবার কি আমার ল্যাগ করতেছে ভিডিও? হ্যাঁ হ্যাঁ আমি শুনছি। আচ্ছা দাঁড়া তো একটু একটু ওয়েট। তো শোন, এই সালফার যে বাকিগুলা থেকে একটু একটু ডিফারেন্ট, তবে এখানেও একটু ক্লোরোসিস হয়। তো সালফার কিসে কিসে ভূমিকা রাখতো আগের দিন আমরা দেখছিলাম, প্রোটিন, হরমোন। আচ্ছা দাঁড়া এগুলা এইখানে অ্যাড করা দরকার নেই, আমরা তো শুধু লক্ষণগুলা বলবো। তো লক্ষণগুলা বলার জন্য এটা দরকার নাই। মানে সালফার হচ্ছে প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে, হরমোন তৈরিতে ভূমিকা রাখে, এটা পাশে লিখে দিই। এটা অবশ্য আগের দিন আমরা পড়ছিলাম, প্রোটিন, হরমোন, আর হচ্ছে বিভিন্ন এনজাইম বা ভিটামিন। ওই এনজাইম অবশ্য প্রোটিনের মধ্যে চলে যায়। ভিটামিনের গাঠনিক উপাদান। তো এটা একই সাথে আরেকটা কাজ করে, সেটা হচ্ছে কোষে পানির সমতাও রক্ষা করে। পানির সমতা রক্ষা করে, পানির সমতা রক্ষা, এই কাজটাও সে করে। তো এইটা যদি কোনো কারণে ঘাটতি দেখা যায়, তাহলে বডিতে এই প্রোটিন ঠিকঠাক মতো আসবে না, হরমোনের কাজগুলা ব্যাহত হবে, ভিটামিনের অভাব দেখা যাবে। তো এর ফলে যেগুলো প্রবলেম হইতে পারে সেটা হচ্ছে তোর, যেহেতু প্রোটিন আই মিন গাঠনিক যে উপাদানটা আর কি, আই মিন উদ্ভিদ দেহ গঠন, সেটা ব্যাহত হবে। আই মিন টিস্যু মরে যাওয়া শুরু করবে, পুরা উদ্ভিদের বিভিন্ন অংশের টিস্যু মরে যাওয়া শুরু করবে। মূল, কাণ্ড ও পাতার শীর্ষ থেকে, মানে এই মরে যাওয়াটা শুরু হবে শীর্ষ থেকে বিপরীত দিকে। আচ্ছা শীর্ষ থেকে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে টিস্যু মারা যায়, টিস্যু মারা যায়। আর এই কাহিনীটাকে বলা হয় ডাইব্যাক, এই ঘটনাটাকে বলা হয় ডাইব্যাক। ডাইব্যাক এটা ক নাম্বারে আসে মাঝে মাঝে, এই পিছনের দিকে মরা আর কি,
এরকম ডাইব্যাক, এই শীর্ষ থেকে উল্টা দিকে কোষগুলা মরতেছে। আচ্ছা, তো ওই যে একই সাথে যেহেতু তার গঠন ঠিকঠাক মতো হচ্ছে না, যেহেতু প্রোটিনের অভাব, তার মানে এই ক্ষেত্রেও গাছটা খাটো হবে, খর্বাকার হবে উদ্ভিদ। আর এই খর্বাকার হওয়ার ক্ষেত্রে আরেকটা ব্যাপার বলে দিছে, এখানে উল্লেখ করে দিছে, সেটা হচ্ছে ধর যেমন আখ অথবা যদি আমরা বাঁশ গাছের কথা চিন্তা করি, এই যে এরকম মাঝে মাঝে যে এগুলাকে বলা হয় এক একটা, এগুলো হচ্ছে একটা পর্ব, এটা আর একটা পর্ব, এটা হচ্ছে পর্ব মধ্য, এইটুকু হচ্ছে পর্ব মধ্য। তো পর্ব মধ্য যদি ছোট হয়ে আসে তাহলে গাছটাও ছোট হবে। এই পর্ব মধ্য যত লম্বা হবে গাছটা তত লম্বা হবে। যেহেতু খর্বাকার হচ্ছে তার মানে পর্ব মধ্যগুলা, কাণ্ডের যে পর্ব মধ্য আছে এগুলা ছোট হবে। খর্বাকার হয়, পর্ব মধ্য ছোট হয়, পর্ব মধ্য ছোট হয়, পর্ব মধ্য ছোট হয়। ওকে, এটার ক্ষেত্রে কিছু ক্লোরোসিস হয়। তো ক্লোরোসিসটা অবশ্য সব পাতার ক্ষেত্রে সমান ভাবে হয় না, কচি পাতায় বেশি হয়, কচি পাতায় ক্লোরোসিস বেশি হয়। হ্যাঁ ভাইয়া, না 3 নাম্বার চ্যাপ্টার পড়াই নেই, তোরা বলছিলি যে ওইটা সোজা, আগে দরকার হলে পরে পড়াবো, সমস্যা নেই। এবং বয়স্ক সবই পড়াবো যেহেতু আমাদের হাতে টাইম আছে। এবং বয়স্ক পাতায় ক্লোরোসিস হবে কিন্তু কম হবে, ক্লোরোসিস কম হয়। আচ্ছা, ফাইনালি ওই লাইনটা মুছাই লাগলো না। ওকে, এখানে একটা স্পেশাল লক্ষণ এখানে, যে এই ক্ষেত্রে পাতার মধ্যে ক্লোরোসিস কারণে তো হালকা সবুজ হবেই পাতা, এছাড়াও এখানে পাতায় লাল আর বেগুনি দাগ দেখা যাবে, যেটা অন্যগুলা খেতে হয় নাই। তো এইখানে আর একটা পয়েন্ট লিখে দিচ্ছি, সেটা হচ্ছে পাতায় লাল ও বেগুনি দাগ দেখা যায়। সবার এটুকু লেখা হয়েছে? লেখা হয়েছে রে? ওকে, তাহলে লাস্ট পয়েন্ট, আজকে লাস্ট যেটা, সেটা হচ্ছে বোরন। এই বোরন কোষ প্রাচীরের মধ্যে বোরন থাকে, যেটা দৃঢ়তা দেয়, কোষ প্রাচীরের দৃঢ়তা দেয় হচ্ছে এই বোরনটা। তাইলে প্রথম এর একটা কাজ হচ্ছে, আচ্ছা এখানে লিখে দিই, কোষ প্রাচীরের গাঠনিক উপাদান, কোষ প্রাচীরের কোষ প্রাচীরের মধ্যে এটা আছে, বোরনটা আছে। তো এটার কারণে সে দৃঢ়তা পাচ্ছে ওই কোষ প্রাচীরটা। তো এটা যদি না থাকে তাহলে কোষ দৃঢ়তা পাবে না, কোষগুলা দৃঢ় হবে না। এর ফলে যেটা হবে সেটা হচ্ছে তোর, আচ্ছা ওয়েট, আমি তাহলে এন্ড দিচ্ছি, এন্ড দিয়ে আবার জয়েন করতেছি, ওয়েট। ওকে শোন, শুরু করি। তো আচ্ছা আচ্ছা, কোষ প্রাচীরের যেহেতু দৃঢ়তা ঠিক নাই,
তার মানে ওই কোষগুলার গঠন ঠিকঠাক হবে না। এই কারণে পাতা বা কাণ্ড এদের গঠনটা ঠিক হবে না, মানে পাতা আর কাণ্ডের আকৃতি বিকৃতি হয়ে যাবে এবং একই সাথে কাণ্ডটা খসখসে হয়ে যায়, ফেটে যায়, কারণ প্রাচীরের দৃঢ়তা ঠিক নাই। তো এই ক্ষেত্রে পাতা বিকৃত হয়, একই সাথে বৃদ্ধিও কমে যায়, কচি পাতার বৃদ্ধি কমে যায়, কচি পাতা কুঁচকে যাবে আর কি, যেহেতু আকার বিকৃত হয়ে যাচ্ছে। মানে কোনটা বলতো? মানে আমি বললাম যে যেহেতু কোষ প্রাচীরের দৃঢ়তা ঠিক নাই, তার মানে কোষের আকারগুলো ঠিকঠাক হচ্ছে না, তো তখন পাতার আকৃতিও চেঞ্জ হয়ে যাবে, মানে বিভিন্ন অংশের আকৃতিগুলো এরকম চেঞ্জ হয়ে যাবে, পাতা বিকৃত আকৃতি হয়ে যাবে, বিকৃত হয়ে যাওয়া মানে কুঁচকে যাবে, তার মানে বৃদ্ধিটাও ঠিক মতো হবে না। তো কচি পাতার বৃদ্ধিটাও, সরি, বৃদ্ধি হ্রাস পায়, বৃদ্ধি হ্রাস পায়। হ্যাঁ ভাই বল কি? বৃদ্ধি কমে, আচ্ছা, বৃদ্ধি কমে যায়, ওকে। আচ্ছা, এবার আসি, পাতা বিকৃত হয়ে গেল, একই সাথে কাণ্ডের গঠনটাও, কাণ্ডের দৃঢ়তাও ঠিক নেই, সো কাণ্ড খসখসে হয়ে ফেটে যাবে, কাণ্ডটা ফেটে যায়, সেটা খসখসে হয়ে ফেটে যায়, খসখসে মানে দৃঢ়তা যেহেতু নাই এজন্য কাণ্ড খসখসে হয়ে ফেটে যায়। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, স্ক্রিনশট নিছিস নাকি? খসখসে হয়ে ফেটে যায়, ওকে। আচ্ছা, এই ক্ষেত্রে একই সাথে এই বিপাক ক্রিয়ার মধ্যে, মানে বিভিন্ন কোষের যে রাসায়নিক বিক্রিয়াগুলা বা খাদ্য যে বিপাক হওয়া, সেই প্রক্রিয়াটাও বাধাগ্রস্ত হবে। তো বিপাক বাধাগ্রস্ত হওয়ার কারণে উদ্ভিদের বর্ধনশীল অংশগুলা বা ফুলের কুঁড়ি এগুলা বৃদ্ধি ব্যাহত হবে। তো হচ্ছে বর্ধনশীল অংশ বা অগ্রভাগ, যেটা বলি অগ্রভাগ, ফুলের কুঁড়ি একদম, আচ্ছা অগ্রভাগ এটা আলাদা করে রেখেছি, অগ্রভাগ মরে যায়, আর লাস্ট হচ্ছে ফুলের কুঁড়ি জন্ম ব্যাহত হয়, ফুলের কুঁড়ির জন্ম ব্যাহত হয়। ওকে, এইটা ছিল আমাদের মোটামুটি অভাবজনিত লক্ষণ। কোশ্চেন এগুলা থেকে আসে, খ নাম্বারে মাঝে মাঝে দেয়, আবার ক নাম্বারের জন্য ছোট কোশ্চেন গুলো আসে। হ্যাঁ ভাইয়া, কিছু ফুলের কুঁড়ির জন্ম ব্যাহত হয়, ফুলের কুঁড়ি ঠিক মতো গ্রো করতে পারে না। ফুলের কুঁড়ি কি, ফুলের কুঁড়ি কখনো দেখিস নাই? মানে জাস্ট কুঁড়ি, কলিকেই বলা যায় আর কি, বুঝছিস? হ্যাঁ, আপাতত আজকে এই পর্যন্তই থাকুক, পরের দিন আমরা, এতক্ষণ সব উদ্ভিদের খাদ্য আর পুষ্টি এগুলা নিয়ে কথা বলতেছিলাম, এবার পরের দিন আমরা প্রাণীর খাদ্য পুষ্টি সেটা নিয়ে শুরু করবো ইনশাল্লাহ বৃহস্পতিবারে।